সবাই কেমন আছেন? জি স্যার ভালো। আলহামদুলিল্লাহ। আপনি কেমন জি স্যার আছেন? ভালো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, একসাথে সবার ভিডিওটা অন করা যায়? অনেকদিন তো দেখি না, একটু দেখুন। স্যার আমি আমার তো তো খুঁজে ওয়েব পাচ্ছি নাই না। স্যার। আচ্ছা, যাদের আছে তারা ওপেন করেন। অনেকদিন তো প্রিয় মুখগুলো দেখা হয় নাই, তাই দেখবো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, যাদের ভিডিওটা আছে সবাই একটু অন করি, আমরা একটু দেখবো আর কি সব। ওয়ালাইকুম স্যার। তারপর বলেন কি অবস্থা সবার? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালোই জি আছি। স্যার ভালো। তাই, স্যার আপনার কি অবস্থা? আমি আছি ভাই, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। তো একটা ব্যাড নিউজ দেই আর কি। হ্যাঁ, ব্যাড নিউজ। প্রথমে ব্যাড নিউজ। এলোয়ার স্যার কি ব্যাড নিউজটা দিয়েছে? না না স্যার, স্যার। আপনি দিয়ে খুব দেন স্যার। তাড়াতাড়ি আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে এবং ক্লাসও শুরু হয়ে যাবে। পরীক্ষা হওয়ার সম্ভবত আর বেশি দিন সময় পাবেন না, 10 থেকে 15 দিন মতো। ক্লিয়ার? সো মানে কি স্যার? মানে কিছুই না স্যার। এটা জানেন যে এইচএসসি পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। স্যার আমি তো এটা নিয়েই শুনলাম যে সেপ্টেম্বরে দিবে, রুটিন তো দেয় নাই। দেবে সেপ্টেম্বরে পরীক্ষা এইচএসসি। স্যার ঠিক আছে? স্যার তাহলে তো আমাদেরও পরীক্ষা হয়ে যাবে। পরীক্ষা হয়ে যাবে, সো বেশি দিন সময় নাই। এখনো যারা কিছু আসে নাই, অন্তত আমরা যতটুকু পারি চেষ্টা করতেছি। আপনাদের ফ্রেন্ডদের ফোন দেওয়া তো হচ্ছেই, প্লাস আপনারা যদি একটু পারেন যে ওদেরকে একটু ফোন দিয়ে দেন বা আপনাদের একটু যোগাযোগ করেন, অনেকেই আসতে পারতেছেন না। তাহলে আমাদের পরীক্ষাটা কবে? রুটিন পেয়ে যাবেন অচিরেই। ওইটা ডেট জানিয়ে দেওয়া হবে বোর্ড থেকে। পেয়ে যাবেন। এরকম কোনো কিছু চিন্তা করিয়েন না যে সিলেবাস কমাবে বা এরকম কিছু, এরকম কোনো নির্দেশনা অটোমেটিক আসে নাই। যদি আসে অবশ্যই জানতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। তারপর আর কি অবস্থা সবার? বাসায় কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনার বাসায় সবাই কেমন আছে স্যার? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো বাসার কি পড়াশোনা কি হচ্ছে সবার, না কি অবস্থা বলেন তো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা আসছেন সবাই সবার রোল নাম্বার গুলো লিখে দেন। হ্যাঁ, যারা আসছেন, যদি টিসিটি 6 এর কেউ থেকে থাকে, টিসিটি 6 এর যদি কেউ থেকে থাকেন, অবশ্যই তাদের সামনে রোল নাম্বারের সামনে টিসিটি 6 লিখবেন। সবাই সবার রোল নাম্বার গুলো লিখে। অনেকে ওয়েটিং করছে স্যার, অ্যাকসেপ্ট করতে বলছে। হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করতেছি। অলরেডি কিছু কিছু অ্যাকসেপ্ট হচ্ছে, যারা আসতেছেন অ্যাকসেপ্ট হচ্ছে। অপূর্ব প্রধান কেবল আসলো। হ্যাঁ, এই যে যারা আসতেছে আমি অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, টোটাল নতুন কেউ অ্যাড আসছে, সেটা পরে। আচ্ছা, সবাই সবার রোল নাম্বার গুলো লিখছেন? জি স্যার। ক্যামেরাগুলো অফ রাখো সবাই। হ্যাঁ, এখন ক্যামেরা গুলো অফ করতে পারেন। তারা আরো কয়েকজন আসছে, আমি একটু অ্যাডমিট করে নিই সবাইকে। হ্যাঁ, আচ্ছা, সবাই সবার ভিডিওটা অফ করছি, তাই না? আর যারা এখনো রোল নাম্বার গুলো দেন নাই, আমার মেসেজ পাচ্ছি 11টা, কানেক্ট হয়েছেন প্রায় 22 থেকে 23 জন। ক্লিয়ার? তাদের রোল নাম্বার। তন্ময় আছেন? তন্ময় জি আছেন? স্যার, আছি স্যার। আচ্ছা, জি আপনার, হ্যাঁ তন্ময়, টিসিটি তো আপনি, তাই না? স্যার, আমি কম্পিউটার সিএমটি টিসিটির যদি কেউ থেকে কম্পিউটারের থাকে, গ্রুপ। টিসিটির যদি কেউ থেকে থাকে, ওদের রোল নাম্বারের আগে অবশ্যই টিসিটি লিখে দেবেন। তো আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ,
গতদিন জি স্যার। গতদিন আমরা যতটুকু দেখেছিলাম, জানি না কতটুকু কার মনে আছে, আমরা এই পর্যন্ত এইটাও দেখে ফেলছিলাম এবং এখান থেকে কতটুকু পড়তে দেখছিলাম মনে আছে? জি স্যার। এই পর্যন্ত দেখছিলাম তাই না? প্রতিসম। এই পর্যন্ত আমরা মনে হয় দেখেছিলাম। তো আমরা আবার একটু দেখব। আমরা আবারও বলি, নবম অধ্যায় পর্যন্ত আমরা আগে শেষ করব, আর নবম অধ্যায় শেষ করার পর প্রিভিয়াস যে টপিকগুলো আছে সেগুলো আবার শুরু করব, ঠিক আছে? নবম অধ্যায়টা সবচেয়ে ইম্পর্টেন্স, নবম অধ্যায়টা সবচেয়ে ইম্পর্টেন্স। তো আমরা এটা দেখছিলাম, এটাও দেখা শেষ হয়েছে। বিভিন্ন প্রকার নেটওয়ার্ক প্রোটোকলটা দেখছিলাম। এখান থেকে আমরা দেখছিলাম প্রোটোকলের কাজটা কি দেখছিলাম? না স্যার। এটা দেখি না, এটা আমরা এটা দেখবো। আচ্ছা, প্রোটোকলের কার্যাবলীটা আমরা দেখেছিলাম, এই পর্যন্ত আমরা দেখেছিলাম। এরপরে দেখবো হচ্ছে বিভিন্ন প্রকার নেটওয়ার্ক প্রোটোকল গুলো কি কি। এক একটা নেটওয়ার্কের অনেকগুলো প্রোটোকল বা রুলস আছে, সেই নেটওয়ার্কের প্রোটোকল বা রুলস গুলো আমরা একটু দেখবো। একটু দেখি বিভিন্ন প্রকার নেটওয়ার্ক প্রোটোকল জানার জন্য জানা দরকার প্রোটোকল সুইট কি। প্রোটোকল সুইট হচ্ছে একগুচ্ছ প্রোটোকলের সমন্বয়। তার মানে অনেকগুলো রুলস যদি একসাথে থাকে তখন তাকে বলা হচ্ছে প্রোটোকল সুইট, যা কম্পিউটারে সম্মিলিতভাবে উপস্থিত থাকে বা লোড হয়। উদাহরণস্বরূপ বলা যায় টিসিপি এবং আইপি আলাদা আলাদা প্রোটোকল। ক্লিয়ার? দুইটা কি হচ্ছে আলাদা প্রোটোকল। এরা যখন সম্মিলিতভাবে কম্পিউটার লোডেড অবস্থায় থাকে তখন তাকে আমরা বলি টিসিপি আইপি প্রোটোকল সুইট। ক্লিয়ার? তার মানে দেখেন, একটা হচ্ছে টিসিপি আর একটা হচ্ছে আইপি, দুইটাই কিন্তু ভিন্ন ধরনের প্রোটোকল। যদি দুইটা কম্বাইন্ড হয়ে যাচ্ছে তখন সেটাকে বলতেছি কি টিসিপি আইপি প্রোটোকল সুইট। একটু দেখি, আমরা এখান থেকে খুব বেশি দেখবো না কারণ আমাদের হাতে সময় কম, আমরা ইম্পর্টেন্ট টপিক গুলো আগায় যাব। ডাটা লিঙ্ক কন্ট্রোল, এটা একটু দেখবো। এই প্রোটোকল কি আইবিএম উদ্ভাবন, যা সিস্টেম নেটওয়ার্ক আর্কিটেকচার এসএনএম মানে সিস্টেম নেটওয়ার্ক আর্কিটেকচার প্রোটোকল নামে পরিচিত। ডাটা লিঙ্ক প্রোটোকল মূলত আইবিএম মেইন ফ্রেম এবং এইচপি জেড ডিরেক্ট কার্ডের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়। এরপর হচ্ছে অ্যাপল চার্ট, এটা কিছু অ্যাপল ম্যাকান্থাস কম্পিউটারের জন্য এটা ব্যবহার করা হচ্ছে। আইপিএক্সটা একটু দেখেন, এগুলো এখান থেকে কিছু পড়ার দরকার নাই, জাস্ট জানে রাখার জন্য একটু জানবেন। টিসিপি আইপিটা আমাদের এখান থেকে ইম্পর্টেন্স, টিসিবি, এসএমবি, এনএফএস, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। টিসিপি আইপি কি বলছে? ট্রান্সমিশন কন্ট্রোল আর ইন্টারনেট প্রোটোকল। এই পর্যন্ত উদ্ভাবিত সবচেয়ে উল্লেখযোগ্য প্রোটোকল সুইট হচ্ছে টিসিপি আইপি। টিসিপি আইপি ইন্টারনেটের জন্য একটি অপরিহার্য উপাদান। তার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি থেকে থাকে সেটা হচ্ছে কি আমাদের টিসিপি আইপি প্রোটোকল। এসএমবিটা দেখি, সার্ভার ম্যানেজমেন্ট, দেখেন সার্ভার মেসেজ ব্লক, তার মানে এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এসএমবি হচ্ছে প্রোটোকল কি উইন্ডোজ ফাইল এবং পিন শেয়ারিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। শুধুমাত্র এসএমবিটা কার জন্য? উইন্ডোজ সার্ভার অথবা উইন্ডোজ পিসির জন্য এটা ইউজ করা হয়, ওএস এর জন্য। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখবো, এনএফএস অথবা নেটওয়ার্ক ফাইল সিস্টেম। ক্লিয়ার? এটি একটি অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল যার উদ্ভাবক হচ্ছে সান মাইক্রোসিস্টেম। এনএফএস নেটওয়ার্ক ফাইল এবং রিমোট অপারেশন সার্ভিস প্রদান করে। তো এরপরে দেখেন এর কাজ কি হচ্ছে, সেটাকে বলা হয় প্রোটোকল সুইট বা প্রোটোকল স্ট্যাক। তো আইপিএস বা এসপিএক্স কি বলছে? নোভেল নেটওয়ার্ক সার্ভারের জন্য নোভেল কোম্পানি এই প্রোটোকল সুইট আবিষ্কার করেন। এগুলো জাস্ট, সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। কিছুই না, এগুলো জাস্ট জানার জন্য জানবেন। আমি এখান থেকে স্কুইট করে যাচ্ছি, কিছু জিনিসগুলো দেখি একটু। টিসিপি আইপি সম্পর্কে এখান থেকে ভালো করে দেখবেন, আবারও বলতেছি যেটা দেখবেন টিসিপি আইপি সম্পর্কে। টিসিপি আইপি হচ্ছে, হ্যাঁ একটু খেয়াল করে দেখি, স্যার ওগুলো কিসের দাগ করতেছে? হ্যাঁ একটু দাঁড়ান, মার্ক করছে। আরই দিচ্ছে। আচ্ছা। এবার একটু খেয়াল করি আমরা যে সকল বিষয়ের সমাধান দেওয়া হলো এগুলোর মধ্যে একটু দেখি যে টিসিপি আইপি হচ্ছে এমন এক ধরনের উদ্ভাবিত সবচেয়ে উল্লেখযোগ্য প্রোটোকল সুইট। বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম এবং প্রোটোকল সুইট ব্যবহার করা যায়। এটি কি কেউ করতেছেন? কে করতেছে? এরকম কেউ স্যার, কিছু করতেছেন কি? না স্যার। না স্যার, আমরা তো কেউ করতে পারবো না স্যার। এরকম তো আসার কথা না, এটা আমরা কেমন কিভাবে আসবে? করবো স্যার? সেটাই তো কথা। এবার আসি,
নেটওয়ার্কে কোন ধরনের আমরা টিসিপি যেটা আসলাম এই ধরনের আইপি হচ্ছে উদ্ভাবিত সবচেয়ে উল্লেখযোগ্য প্রোটোকল সুইট। এটা ইম্পর্টেন্স একটা টপিক। বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে এই প্রোটোকল সুইট ব্যবহার করা হয়, যার জন্য ইন্টারনেট টিসিপি আইপি প্রোটোকল সুইট ব্যবহার করা হয়। তো দেখেন নেটওয়ার্ক কিছু বললেন, লরা কিছু প্রোটোকল বললেন? সুইট কি স্যার? আচ্ছা, অনেকগুলো রুলস, কিছুক্ষণ আগে যেটা বললাম, অনেকগুলো রুলস যদি একগুচ্ছ হয় বা একত্র করা হয়, টিসিপি এবং আইপি দুইটাই হচ্ছে দুই ধরনের প্রোটোকল। এই দুই ধরনের প্রোটোকলকে যখন আমি এক করতেছি তখন সেটাকে বলা হচ্ছে প্রোটোকল সুইট। ক্লিয়ার? ইয়েস স্যার। এবার যেসব বিষয়ে সমাধান দেওয়া হবে টিসিপি আইপি, দেখেন নেটওয়ার্কে কোন ধরনের মিডিয়া বা কেবল ব্যবহার হবে সেটাও কি নির্ধারণ করবে টিসিপি আইপি। ট্রান্সমিশন মিডিয়ার ডাটা কিভাবে পরিবাহিত হবে, ডাটাগুলো কিভাবে পরিবহন হবে সেটাও নির্ভর করে ট্রান্সমিশন মিডিয়ার টিসিপি আইপির উপরে। কখন ডাটা ট্রান্সমিশন হতে হবে, দেখেন একটু ভালো করে এখানে খেয়াল করবেন। টিসিপি আইপি টিকা আসতে পারে, প্রথম কাজ হচ্ছে কি ধরনের মিডিয়া কেবল ইউজ করবেন সেটাও টিসিপি আইপি নির্ধারণ করবে। ট্রান্সমিশন ডাটা কিভাবে পরিবাহিত হবে, ডাটাটা কিভাবে প্রবাহিত হতে পারে, তারের মাধ্যমে হতে পারে অথবা এটা হতে পারে ওয়াইফাই কিনা বা অন্য কিছু কিনা। কখন ডাটা ট্রান্সমিশন করতে হবে, ডাটাটাকে কখন ট্রান্সমিশন করবেন, এখনই করবেন না একটু পরে করবেন, সেটাও কিন্তু টিসিপি আইপি সিলেক্ট করে দেয়। তো বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন, কারণে ধরেন কি আমি ইউজ করতেছি অ্যান্ড্রয়েড, আপনারা ইউজ করতেছেন অ্যান্ড্রয়েড, আমি করতেছি উইন্ডোজ, কেউ করতেছে লিনাক্স। একটা প্রবলেম হওয়ার কথা ছিল না? সবগুলো রুলস কিন্তু একই কাজ করতেছে। তো এখানে বলছে বিভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এমন হোস্টগুলো কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করতেছে। অনেকে এখানে মোবাইল ইউজ করতেছেন, আমি এখানে ডেস্কটপ ইউজ করতেছি, আমাদের মধ্যে কি যোগাযোগ কিন্তু ঠিকই হচ্ছে। এটাও নির্ধারণ করে কি টিসিপি আইপি। ডাটা কিভাবে যাচাই করবে সেটাও কার কাজ? টিসিপি আইপির কাজ। সো এটা মাথায় রাখবেন, টিসিপি আইপি কিভাবে কাজ করে এই জিনিসগুলো প্রশ্নে আসতে পারে। এরপরে আসি টিসিপি আইপি প্রোটোকলের কাজ। আবারও বললাম, এই একটা টিসিপি আইপি কি টিকা অথবা টিসিপি আইপি প্রোটোকলের কাজ ব্রড টু শিন অবশ্যই আসবে। ক্লিয়ার? একবার না একবার এটা দেয়। তো আমরা একটু খেয়াল করি, এখানে ওই যে সেম জিনিস আমি গতদিন মনে হয় একটা চিঠির উদাহরণ দিয়ে বুঝাইছিলাম, আজকেও সেই একই কথাই দেখবো কিভাবে কাজ করে। দেখেন, সকল প্রকার যোগাযোগের জন্য নেটওয়ার্ক সিস্টেমের অভ্যন্তরে প্রতিটি ডিভাইস বা হোস্টের একটি স্বতন্ত্র অ্যাড্রেস থাকা প্রয়োজন। ক্লিয়ার? আমার যেরকম একটা অ্যাড্রেস আছে, ফেসবুক ইউজ করি সবাই, তাই তো? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, ফেসবুকে সবারই একটা অ্যাড্রেস আছে। অ্যাড্রেস মানে কি? ফেসবুকের পাশে, নামের পাশে আপনাদের একটা আইডি ফিক্সড করা আছে, তাই না? জি স্যার। আচ্ছা, এটা কি তার মানে আপনার সাথে আমি যোগাযোগ করব যখন ওই আইডি দিয়ে যোগাযোগ করব, নট আপনার নাম দিয়ে। ক্লিয়ার? আমরা যখন google.com লিখি বা google.com লিখি বা facebook.com লিখি, আসলে আমরা facebook.com লিখি, সেটা কনভার্ট হয়ে একটা আইডিতে চলে যায়, সেটা হচ্ছে 192 সামথিং একটা। ক্লিয়ার? সেই আইডিতে চলে যায়। আসলে মূলত কম্পিউটার বলেন বা জগতের সবকিছু চেনে কি একটা নির্দিষ্ট অ্যাড্রেস, আর কিছুই চেনে না। এখানে আপনার নামটাকে, অ্যাড্রেসটাকে নেম দিয়েও রিপ্লেস করতে পারেন। যেমন আমরা যদি google.com লিখি, গুগলের নির্দিষ্ট অনেকগুলো আইপি অ্যাড্রেস আছে, তখন কি করে এই নেমটা আইপি অ্যাড্রেসে কনভার্ট হয়ে যায়। ক্লিয়ার? তো ডাটা বিনিময় বা যোগাযোগের কোণে নেটওয়ার্কের মূলত দুইটি অ্যাড্রেস প্রয়োজন। কি বলছিলাম সেই দিন, মনে আছে? লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস। জি স্যার। লজিক্যাল অ্যাড্রেস কোনটা বলেন তো? ভুলে গেছি? হ্যাঁ, প্রোভার কারেন্ট চলে গেছে, আপনাকে বলতে বলছে। ওর রোল নাম্বারটা আপনি লিখে দেন। আচ্ছা, একটু বলেন লজিক্যাল অ্যাড্রেসটা কি বলেন তো? শুনতে পাচ্ছেন? এটা যুক্তি নির্ভর। লজিক্যাল অ্যাড্রেস যুক্তি নির্ভর, তাই না? ফিজিক্যাল অ্যাড্রেস? স্যার ফিজিক্যাল অ্যাড্রেস বলতে আমাদেরকে ম্যাক অ্যাড্রেস যেটা সেটা হ্যাঁ, ম্যাক অ্যাড্রেস এবং আইএমই। আর যখনই কি বলতাম লজিক্যাল অ্যাড্রেস বলতাম তখন কোথায় চলে যায়? তো আইপি অ্যাড্রেস। এখানে বলছে দুইটা অ্যাড্রেস আমাকে দরকার। তো এখানে দেখেন, পোর্ট অ্যাড্রেস হচ্ছে একটি আওতাভুক্ত কোনো প্রসেস বা অ্যাপ্লিকেশনের অ্যাড্রেস। পোর্ট অ্যাড্রেস দ্বারা এন্ড টু এন্ড প্রোটোকল যথার্থ প্রসেস বা অ্যাপ্লিকেশনের নিকট ডাটা প্যাকেট সরবরাহ করতে হয়ে থাকে। আমি একটা জিনিস এখন দেখাই, এখানে কিছু জিনিস আছে অ্যাড্রেস, পোর্ট অ্যাড্রেস। প্রত্যেকটা পোর্ট, গুগলের পোর্ট হচ্ছে 80, হ্যাঁ, এইচটিটিপি পোর্ট আছে। প্রত্যেকটা কম্পিউটার যখন যোগাযোগ করে বা যারা যোগাযোগ করবে তখন তাদের নির্দিষ্ট একটা পোর্ট অ্যাড্রেস থাকে, এই পোর্টের সাথে তারা যোগাযোগ করবে। তো আমরা এইখানে এই অধ্যায় থেকে একটা জিনিস দেখব, একটু এটা খেয়াল করেন। নবম অধ্যায়। ক্লিয়ার?
এফটিপি ফাইল সার্ভার এর পোর্ট নাম্বার কত 20। এ যখনই যোগাযোগ করবে এই পোর্টের সাথে, জগতে যতগুলো এফটিপি সার্ভার আছে তারা কম্পিউটারে এই 20 থেকে 21 নাম্বার পোর্টের সাথে যোগাযোগ করবে। এবার দেখেন টিসিপি, হ্যাঁ এই টিসিপি আইপি এর পোর্ট অ্যাড্রেস কত 23, ইউডিপি 70, টিসিপি 25। এই টিসিপি আইপি এর যতগুলো পোর্ট অ্যাড্রেস আছে তারা কাজ করবে এই 25 নাম্বার পোর্টে। ক্লিয়ার? এসএমটিপি টা দেখি, এইচটিটিপি কত দেখছেন 40, এটা ভুল আছে। এইচটিটিপি হবে 80। ক্লিয়ার? বইয়ে এটা ভুল আছে, এইচটিটিপি টা হবে 80। স্যার এগুলো কি মুখস্থ করতে হবে স্যার? কিছু মুখস্থ Port করতে number হবে গুলো? জানার জন্য। আচ্ছা, তো একটু দেখি এন্ড টু এন্ড প্রোটোকল যেমন যথার্থ প্রসেস অ্যাপ্লিকেশনের নিকট ডাটা প্যাকেট সরবরাহ করা হয়ে থাকে। তো আমরা স্যার এটা এখন কোথায় বইয়ে? বই আপনার কাছে আছে ম্যাডাম? জি 222 স্যার। পেজ। 222 পেজ। এটা তো বইয়ে, বাট ওই যে যেটা লেখাটা ছিল ছকটা ওটা ওটাও কোথায়? 200 তো আমি একটু বলতেছি পরের অধ্যায়ে, এটা আমি যাব। ও আচ্ছা আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বুঝাইছি। এটার অ্যাড্রেসিং হবে 237 পেজ। আচ্ছা স্যার, থ্যাংক ঠিক ইউ। আছে? আর সবচেয়ে আরেকটা জিনিস দেখাই, আমরা নবম অধ্যায়ে একটা রিকোয়েস্ট থাকবে, এই অধ্যায়টা কেউ বাদ দিয়ে না, অন্তত ক্লাস থাকেন। আমার ভিডিও লিংক করাও আছে, যদিও এই ক্লাস শেষ করতে আমাকে 4 দিন সময় লাগছে। ক্লিয়ার? আমাকে 5টা থেকে 6টা ভিডিও করতে হয়েছে শুধুমাত্র এই অধ্যায় শেষ করার জন্য। তো আমি চেষ্টা করব সবচেয়ে বেটার ওয়েতে বা ভালো কিছু শেখাতে। যদি আপনারা থাকেন অবশ্যই এই ক্লাসটা অন্তত মিস করবেন না, অনেক কিছু শিখবেন এই অধ্যায় থেকে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। অনেক কিছু হয়তো বা জানতেন না, জেনে যাবেন। আচ্ছা একটু আসি আমরা এখানে, একটু দেখেন কোনো কারণে এখানে ল্যান্ড 1 ল্যান্ড 2 মনে করেন এটা হচ্ছে আপনার ফ্রেন্ডের, যদি বলে থাকি এটা হচ্ছে আপনার এইটা, ঠিক আছে? এইটাতে হচ্ছে আপনি নিজে কাজ করতেছেন, এটা হচ্ছে আপনার কি ফ্রেন্ড কাজ করতেছে। ক্লিয়ার? এখন এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার অ্যাড্রেস, এটা হচ্ছে কি আপনার ফ্রেন্ডের অ্যাড্রেস। একটু খেয়াল করে দেখেন এই দুইটা পিসি অবশ্যই কার সাথে কানেক্টেড থাকবে, দুইটা রাউটারের এগুলো বোঝা বিষয় না। এগুলো দুইটা বুঝবেও না। পিসি। এবার বলেন এইটা ইউজার 1 মানে হচ্ছে আপনি একটা মেসেজ পাঠাচ্ছেন তাকে, ল্যান্ড 2 কে, ল্যান্ড 1 আপনার, ল্যান্ড 2 ধরেন আমার, আমাকে আপনি একটা মেসেজ পাঠাচ্ছেন। এই মেসেজটা পাঠানোর জন্য অবশ্যই কমিউনিকেশনের জন্য আপনাকে একটা রাউটার লাগবে। ক্লিয়ার? আবার আমি যে এই মেসেজটা রিসিভ করব, এই রিসিভ করার জন্য আমাকে একটা রাউটার লাগবে। ধরেন আপনার যে রাউটার আছে সেটা এক্স, আমার যে রাউটার আছে সেটা ওয়াই, আর আমি এটা ধরলাম হচ্ছে আমার ইন্টারনেট কানেকশন। ক্লিয়ার? এই জিনিসটা হচ্ছে আমার ইন্টারনেট কানেকশন। তো আমি একটু নিচের দিকে যাই, যখন আমরা নিচের দিকে যাব, আমরা যখন নিচের দিকে যাব, হ্যাঁ একটু নিচের দিকে যখন যাচ্ছি দেখেন এই সিস্টেমের একই জিনিস থাকবে, সেম সিস্টেমের একই জিনিসই থাকবে। এখানে যদি টিসিপি আইপি এলএলসি থাকে, ম্যাক থাকে, ফিজিক্যাল অ্যাড্রেস থাকে, এখানেও কি টিসিপি আইপি এলএলসি ম্যাক ফিজিক্যাল অ্যাড্রেস থাকবে। তো কোনো কারণে আমি এখান থেকে একটু খেয়াল করেন, আমার একটা মেসেজ হাই আসলো, এই মেসেজটা সেন্ড হয়ে গেল। আমি আরেকদিন একটা ভিডিও দেখাবো আপনাদেরকে 16 মিনিটের, যে আমরা ডাটাটা কমিউনিকেশন কিভাবে করি সেটা। এখানে স্যার, দেখেন আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন এলএলসি টা কি স্যার? কোনটা? এই যে স্যার আইপি এলএলসি করে টিসিপি আইপি কি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আইপি কি ইন্টারনেট IP প্রোটোকল। ইন্টারনেট Internet প্রোটোকল, protocol। এলএলসিও একটা প্রোটোকল যেটা হচ্ছে ফাইল ট্রান্সফার, ম্যাক অ্যাড্রেস, আর এটা হচ্ছে কি ফিজিক্যাল অ্যাড্রেস। Physical। এবার বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে এই অ্যাড্রেস গুলো, এই অ্যাড্রেসে আপনার মেসেজ গুলো বিভিন্ন রকম এখানে কনভার্ট হয়ে আছে, মেসেজ কনভার্ট হয়, মেসেজের উপরে অনেকগুলো ফাইল থাকে, এরকম অনেক কিছু থাকার পরে সেটা কি করে দেখেন ফিজিক্যাল লেয়ার থেকে কাজ করে। ফিজিক্যাল লেয়ার মানে কি, এখান থেকে যখন আসলেন এখানে আপনার মেসেজটা ইনক্রিপ্ট করা শেষ। ক্লিয়ার? ইনক্রিপ্ট বুঝি তো সবাই, ডাটা ইনক্রিপ্ট বুঝি আপনারা? না স্যার, ডাটা ইনক্রিপ্ট মানে হচ্ছে এই মেসেজটা কেউ পড়তে পারবে না আপনি ব্যতীত। আপনি যে সেন্ড করেছেন এবং আপনার ফ্রেন্ডের কাছে সেন্ড করেছেন, একটা ইনক্রিপ্ট কি থাকে আর একটা ডেক্রিপ্ট কি থাকে। এনক্রিপ্ট করে আপনি পাঠিয়ে দেন আপনার ফ্রেন্ডকে, এই কারণে হ্যাকাররা অনেক সময় এটা পড়তে পারে না। ক্লিয়ার? তো এখানে এনক্রিপ্ট করার ডাটা থাকে, এই এনক্রিপ্ট করার ডাটা এখানে কি কি নিয়ে যায় একটু ভালো করে দেখেন। এই ম্যাক অ্যাড্রেস নিয়ে যাবে। ক্লিয়ার? এই ম্যাক অ্যাড্রেস নিয়ে যাবে, এই হচ্ছে আইপি অ্যাড্রেস নিয়ে গেল। তার মানে আমি যখন ডাটাটা পাঠালাম, ডাটাটা ইনক্রিপ্ট করা শেষ, সেই ডাটাকে আমি হেডার ফুটার বিভিন্ন রকম ভাবে সাজাইছি যেন কেউ এটা ধরতে না পারে, একমাত্র যাকে পাঠাবো সে ছাড়া। তাহলে আমি যখন এই ডাটাটা পাঠাই দিলাম ম্যাক, তার মানে ডাটার এখানে ফিজিক্যাল অ্যাড্রেসে কয়টা জিনিস থাকতেছে ইউজারের?
যার কাছে পাঠাচ্ছি তার ম্যাক অ্যাড্রেস থাকবে, তার ফিজিক্যাল অ্যাড্রেস থাকবে। বলছিলাম চিঠিতে যখন আমরা পাঠাচ্ছি, চিঠিতে দুইটা অ্যাড্রেস থাকবে, একটা ফ্রম একটা টু। ক্লিয়ার? তো আমি যার কাছে পাঠাচ্ছি, টুর কাছে পাঠাচ্ছি, এই টু এর দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, একটা ফিজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা, তো আমার ডাটাটা এই যে ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে যাওয়া শেষ, আমি ইন্টারনেটের মাধ্যমে ডাটাটা সেকেন্ড ইউজারের কাছে পাঠাইলাম। ক্লিয়ার? এখন দেখেন সেকেন্ড ইউজারের কাছে ডাটাটা চলে আসছে, আমি যে ডাটাটা পাঠাইছি সেটা সেকেন্ড ইউজার পেয়ে গেছে। এখন সেকেন্ড ইউজারের কাছে যে ডাটাটা পাঠিয়েছেন এটাকে অবশ্যই কি করতে হবে, আমার ডিক্রিপ্ট করতে হবে। মানে আমি ওটাকে ইনক্রিপ্ট করে পাঠাইছিলাম, মানে এটাকে বাংলা কথায় বলতে হলে সুন্দর করে বেঁধে, পলিথিন দিয়ে বেঁধে, মানে সেফলি পাঠাই দিছি। এখন এই জিনিসটা পাওয়ার জন্য আপনাকে কি হবে, সবাই তো অনলাইনে মার্কেট করি তাই না? সবাই অনলাইনে মার্কেট করছেন তো? হ্যাঁ স্যার জি স্যার। তো যখন অনলাইনে মার্কেট করেন তখন একটা প্রোডাক্টকে খুব সুন্দর করে সাজায় দেয় না প্যাকেটে? তো ধরেন এই প্যাকেটটা আমার কাছে চলে আসছে, প্যাকেটটা চলে আসছে, এখন আমার কাজ হচ্ছে এই প্যাকেটটার ভেতরে কি আছে সেটা খুলে বের করা। তো আমি যেটা আমার সেকেন্ড ইউজার আছে, আমি এখন ইউজার, আমি কি করব, এই সেকেন্ড যে আমার ফাইলটা চলে আসলো সাজানো ফাইলটা, এটাকে আমি ডিক্রিপ্ট করব, মানে এর উপরে যা খোলস ছিল, আবরণ ছিল, সেগুলো বের করে ফেলবো। বের করে ফেলে আমি এখানে যে মেসেজটা পাঠাইলাম, ধরেন এখানে মেসেজ পাঠাইছি হাই, ক্লিয়ার, বা অর হ্যালো, আমি দুইটা মেসেজই পাঠাইতে পারি, হাই অর হ্যালো। এই দুইটা মেসেজ যখন পাঠাইলাম সে কি করলো, এখান থেকে আবার রিসিভ করলো। রিসিভ করে ডিক্রিপ্ট করার পরে এখানে কি সেম মেসেজ পাবে না? জি স্যার। এখানে হয়তো বা হাই পাবে অথবা কি পাবে, হ্যালো মেসেজটা পাবে। তাহলে এই যে সেন্ড করতেছেন এটাই হচ্ছে কি টিসিপি আইপির কাজগুলো। তো আমরা এই টিসিপি আইপির কাজগুলো আরেকবার একটু দেখব। একটু খেয়াল করে এখানে দেখি টিসিপি আইপি এতক্ষণ ধরে আমরা যেভাবে কাজ করতেছিলাম কিভাবে কাজ করে। এবার আমাদের অত্যন্ত পর্যায়ের একটি টিসিপি আইপি অপারেশন ব্যাখ্যা করব। এতক্ষণ যা বলছি সেটাই কিন্তু এখন লেখার মধ্যে দেখবেন। তো যা একটি হোস্টের কোনো নির্দিষ্ট অ্যাপ্লিকেশন থেকে অন্য হোস্টের একটি অ্যাপ্লিকেশনে ডাটা ট্রান্সফার করবে, সেম ওই যে বললাম আমার একটা হাই অথবা হ্যালো মেসেজটা সে কি করবে, ডাটার মাধ্যমে ট্রান্সফার করবে। ধরা যাক এই প্রসেস বা হোস্ট এ এর সাথে একটি সংশ্লিষ্ট হোস্ট বি এর পোর্টে টু এর সাথে অন্য প্রসেসরের নিকট একটি প্রসেস মেটাতে চায়। তার মানে আমি এই মেসেজটা এখান থেকে পাঠাবো এইখানে, ঠিক আছে? এর সাথে একটা মেসেজ পাঠাবো, এর একটা মেসেজ পাঠাবো বি কে। ক্লিয়ার? তো এইখানে দেখেন নির্দেশ করবে যাতে বি হোস্টের পোর্ট 2 এ পৌঁছানো হয়। এবার হোস্ট এ এর টিসিপি স্তর মেসেজটি আইপি স্তরে পাঠাবে। তার মানে এই যে আমি লিখলাম এখন এই যে মেসেজটা বললাম না সুন্দর করে এনক্রিপ্ট করে কোথায় পাঠাচ্ছে, যে আইপি অ্যাড্রেসের কাছে পাঠালো, ফিজিক্যাল অ্যাড্রেসের কাছে, এবং হোস্ট বি এর নিকট প্রেরণ করার নির্দেশ প্রদান করো। তার মানে এখানে যখন আমি মেসেজটা ওই যে বললাম সুন্দর করে সাজিয়ে রাখছি, এখন সে বলবে তুমি এই অ্যাড্রেসের কাছে পাঠিয়ে দাও। মানে রাউটার এক্স ছিল, তুমি এখন রাউটার কার কাছে যাবে, রাউটার ওয়াই এর ফাইলের কাছে পাঠিয়ে দাও। তো দেখেন উল্লেখ্য আইপি স্তরকে বিস্ট হোল্ড পোর্ট সম্পর্কে তথ্য জানার প্রয়োজন হবে না। কেন হবে না? কারণ আগে থেকেই রাউটার তার অ্যাড্রেস গুলো জেনে যায়। তো একটু দেখেন, এবার আইপি মেসেজটা তা অধস্তন স্তর নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারে পৌঁছে দিবে এবং নির্দেশনা দেওয়া হবে যাতে একটি সংযুক্ত রাউটার এক্স এ পাঠানো হয়। তার মানে আমার ফাইলটা এনক্রিপ্ট করা শেষ, তার উপরে আমি আইপি অ্যাড্রেস বা গন্তব্য বসাইছি। পোস্ট অফিস থেকে চিঠিটা আসলো, চিঠিটা বললাম রাজশাহীতে যাবে, তার ঠিকানাও পাঠাইলাম। এখন কোথায় যাব, রাউট। এই রাউট মানে কি, রাউটারে বসাইছি। এই রাউট থেকে ফিক্স করবে সে কোথায় কোন লাইনে যাবে, সে রেল লাইনে যাবে অথবা হয়তোবা রেল লাইনে যেতে পারে, অথবা বাসের মাধ্যমে যেতে পারে, অথবা কি এয়ারে যাইতে পারে। সেটা কি করলাম, এই জন্য আমি তাকে বলে দিলাম রাউটার এক্স এ পাঠাই দিছি। এখন রাউটার এক্স এটা হিসাব করবে যে এই ফাইলটা আমি কিভাবে পাঠাবো ওয়াই কে। ওয়াই এর এটা সিদ্ধান্ত দরকার নেই, এক্স যে ফাইলটা পাঠাবে ওয়াই সেটা রিসিভ করবে। এক্স এ পাঠানো গেল, শেষ। তো ডাটা প্যাকেট দেখেন হোস্ট এ এর প্রসেস থেকে বি এর উদ্দেশ্যে এ পর্যন্ত কতটুকু পরিভ্রমণ করলো তা প্রথম হপ হিসেবে বিবেচিত হবে। তার মানে আমি যেই ডাটাটুকু আরেকবার একটু দেখাই, আমরা যে ডাটাটুকু এই ডাটাটা প্রসেস করে সবকিছু শেষ করা এই পর্যন্ত আসাটাকে বলা হচ্ছে হোপ 1। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এই অংশটুকু আমি প্রসেসটা কমপ্লিট করাকে বলা হচ্ছে হোপ 1। আর এই প্রসেসটাকে যদি আমি কমপ্লিট করে ফেলি রাউটার সেকেন্ডের, এটাকে বলা হচ্ছে হপ 2। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে হপ 2। স্যার হপটা বলার কারণ কি, এর কোনো ফুল মিনিং আছে কি? হ্যাঁ স্যার হপটা যে বলে মানে এর কোনো ফুল মিনিং আছে নাকি এমনি জাস্ট হ্যাঁ, এটাকে একটা হপ বলা হয় আর কি, মানে পুরো এই প্রসেসটাকে বলা হচ্ছে হপ। ঠিক আছে? স্যার
ও আচ্ছা, হপ মানে কি মানে স্যার? কোনো বাংলা নাই স্যার? হ্যাঁ, এর মানে না, কি? এটার কোনো বাংলা নাই, মিনিংটাই এইটা। এই মানে প্যান্ডামিক এই ওই পুরাটা ওইটাকেই বলা হচ্ছে হব। আচ্ছা, সেন্ড মানে এই পাশ থেকে যে ওই পাশে সেন্ড করবে, এটার যে প্রসেস, ওটাই কি হব এই বলে? প্রসেসটাকে বলা হচ্ছে হপ। হপ এই পাশে যেটা আপনি সেন্ড করতেছেন, মানে আপনার পোরশনটুকু বলা হচ্ছে হোপ 1, আর আপনার ফ্রেন্ডকে বলা হচ্ছে হোপ 2, মেসেজটা যাকে সেন্ড করতেছেন। তো প্রথম ধাপ হিসেবে বিবেচিত হবে ডাটা ট্রান্সমিশন অপারেটিং নিয়ন্ত্রণ জন্য ইউজারকে ডাটার পাশাপাশি কন্ট্রোল ইনফরমেশনও পাঠাতে হয়। ধরা যায় হোস্ট এ এর প্রসেসটি ডাটা সৃষ্টি করলো, টিসিপি নিকট পাঠালো, তা হচ্ছে ইউজার ডাটা। ব্যবস্থাপনার সুবিধার্থে টিসিপি স্টোর ইউজার ডাটাকে ছোট খণ্ড খণ্ডে ভাগ করে। এই খণ্ডিত ডাটার সঙ্গে আবার টিসিপি স্টোর কন্ট্রোল ইনফরমেশন বা টিসিপি হেডার নামে, ক্লিয়ার, টিসিপি হেডার যোগ করবে, একটি টিসিপি সেগমেন্ট তৈরি করবে। টিসিপি হেডারের তথ্য ব্যবহৃত হবে বিপরীত প্রান্তর অর্থাৎ হোস্ট বি এর টিসিপি কর্তৃক। টিসিপি হেডার যে সকল তথ্য থাকে তা হচ্ছে গন্তব্য পোর্ট। একটু খেয়াল করেন, আপনার প্রথম যেটা থাকতেছে গন্তব্য পোর্ট। হোস্ট বি এর টিসিপি যখন ডাটা সেগমেন্ট পাবে তখন তাকে জানাতে হবে ডাটা প্যাকেটটি কাকে সরবরাহ করতে হবে, ক্লিয়ার? তার মানে গন্তব্য যাকে পাঠাচ্ছেন কাকে পাঠাতে হচ্ছে সেটা সে জানবে। সিকোয়েন্স নাম্বার, কতদিন বলছিলাম যে 1 মেগাবাইটের একটা ফাইল আপনি ডাউনলোড করতেছেন, এটার একটা সিকোয়েন্স থাকতে হবে। যে আমি কোনো কারণে 12টা সেগমেন্টে ভাগ হলো, এই 12টা সেগমেন্ট বা ব্লক ভাগ হলো, এই ব্লকের প্রত্যেকটার একটা সিকোয়েন্স নাম্বার থাকবে, না হলে আপনি সেটাকে এক করতে পারবেন না, ক্লিয়ার? না স্যার। ক্লিয়ার হয় নাই? না স্যার। না স্যার। আমি একটু কোনো কারণে একটু আরেকবার একটু জিনিসটা দেখাই দিই। ধরেন আমার এখানে একটু খেয়াল করে দেখেন, এই ব্লকগুলো আছে, আমি ডাটাগুলো পাঠাচ্ছি, আমি ছোট করে আঁকালাম, কিছু মনে করার দরকার নেই। এখানে কোনো কারণে হয়তোবা ভালো হবে না, কারণ এখানে আঁকানো অনেক কঠিন। দেখেন, আমি একটা ডাটা পাঠাচ্ছি, সেটা কত মেগাবাইটে? 1024 মেগাবাইটে। এটাকে আমি ব্লক করলাম, এটাকে বললাম প্রথম ব্লক। হ্যাঁ, এটাকে নাম দিলাম ধরেন 1, ক্লিয়ার? এটাকে নাম দিলাম হচ্ছে 2, এটাকে 3 দিতে পারি। এখন কোনো কারণে আমার 1 নাম্বার ডাটা আগে যেতে পারে, 2 নাম্বার ডাটাটা পরে যেতে পারে, 3 আগে যেতে পারে, 2 নাম্বারটা পরে যেতে পারে, এভাবে 5 নাম্বারটা যেতে পারে, হ্যাঁ, এভাবে 7 নাম্বারটা যেতে পারে। এখন কাহিনী হচ্ছে যে ডাটাগুলো আমি যখন ব্লক আকারে সাজাচ্ছি, ডাটাগুলো বিভিন্ন রেঞ্জে চলে যেতে পারে। এখন কারণ এটার স্পিড ব্লক আকারে যখন সাজাইছি, যখন যাবে কোনোটার স্পিড বেশি হতে পারে, কোনোটার কম হতে পারে। তাহলে দেখেন, প্রথমে আসলে কে 1, প্রথমে, তারপর 3, 2, এভাবে আস্তে আস্তে 8টা ডাটাই চলে আসলো। এখন এই 8টা ডাটা যদি এলোমেলো থাকে তাহলে কি আপনি বুঝতে পারবেন? না তখন স্যার। সেটা তো প্রায় ইনপুট বুঝতে পারা কঠিন। তার মানে এটাকে বোঝার জন্য আপনাকে কি করতে হবে, এই যে অটোমেটিক এটা আবার কি হয়ে যায়, রিবাইল্ড হয়ে যায়। মানে কি, এটা দ্বারা বোঝে শর্টিং হয়ে যায় ডাটাগুলো। যে এই ডাটাটা আগে আসছে, এটা 1 নম্বর পোর্ট আগে ভাবে 1, তারপরে 2 আসবে, তারপরে 3 আসবে, 4 আসবে। তার মানে প্রথমে 1 বসলো, তারপরে 2 বসলো, এরপরে 3, 4, এইভাবে কি 8 নম্বর পর্যন্ত চলে যাবে। তার মানে এই ডাটাগুলোকে অটোমেটিক রিবাইল্ড করে নেয় তারা। এবার বুঝে গেছে? ইয়েস স্যার। স্যার কোনো কিছু ডাউনলোডের সময় স্যার ডাউনলোড ফাইলের হ্যাঁ, উপরে হ্যাঁ, মানে ওই যে ওটাই বলতেছি। ডিসক্রিপশনে, না স্যার rebild ডিসক্রিপশনে করে লেখা নেয়। থাকে, গেমে যখন ডাউনলোড করবেন, ডিসক্রিপশনে লেখা থাকে স্যার 10 বিট 20 বিট, মানে এই হ্যাঁ, বিটটা হ্যাঁ। কি জিনিস স্যার? এই বিট এবং বাইট হচ্ছে ডাটা সাইজ, ক্লিয়ার? বিট এবং ডাইট হচ্ছে ডাটা সাইজ। এই ডাটাগুলো আপনার ধরেন পার সেকেন্ডে আপনি যখন এই যে ডাটাগুলো ট্রান্সফার হয়, আপনি যখন ডাউনলোড দেন, হ্যাঁ, আপনার একটু আরেকটু কথা বলি। হ্যালো, আছেন সবাই? জি স্যার। স্যার। জি না, আমাকে একটু কথা বলতে দেন। 10 মিনিটের মধ্যে হয়তোবা ভিডিওটা পজ হয়ে যেতে পারে, মানে বা ইয়ে হয়ে যেতে পারে। আপনারা লগ আউট করে আবার লগ ইন হবেন, ক্লিয়ার? লগ ইন মানে হচ্ছে আবার নতুন করে রিকানেক্ট হবে। বুঝছি স্যার। স্যার। ওকে স্যার। সেম লিংক। এটা বুঝা গেছে? জি স্যার। তাহলে এই ডাটাগুলো রিভাইল্ড হবে। কে যেন একটা প্রশ্ন করছিলেন আমাকে কিছুক্ষণ আগে? স্যার বলছিলাম যে 10 বিট আলফি। 20 বিট, স্যার এই বিট আমি জিনিসটা একটু কি? আরেকটু বলি, আপনারা যখন ডাউনলোড করতেছেন ফাইলগুলো, যখন ডাউনলোড করেন, এটা একটু মনে আছে, ডাউনলোড যখন আমরা করি, ডাউনলোড যখন করতেছি তখন একটু দেখবেন ডাউনলোড স্পিড থাকে না, 1 Mbps 300 kbps, আচ্ছা। এগুলো থাকে। জি জি স্যার। স্যার। জি স্যার। স্যার। তো এগুলো কেমনে থাকে একটু বলতে পারেন? এটা দ্বারা কি বুঝতে নেট মানে স্যার, এটা হচ্ছে আমরা যে ডাটাটা মেইন মনে করেন 1.5 GB বা 2 GB ডাটাটা ফাইল, এটা ট্রান্সফার আমার করতে, প্রত্যেক ডাটাটা সেকেন্ডে যে আমি 200 MB ট্রান্সফার হচ্ছে। করতেছি, এই ডাটাটা যে আমি ট্রান্সফার করতেছি, এই ডাটা ট্রান্সফার করতে আমাকে কি পরিমাণ সময় ব্যয় করতে হচ্ছে, ক্লিয়ার? এই ডাটাটা ট্রান্সফার করতে আমাকে
ওটা স্যার ট্রান্সফার স্পিড থাকে না স্যার? হ্যাঁ, ট্রান্সফার স্পিড। তার মানে এইটা যখন বুঝছেন ট্রান্সফার রেট পার সেকেন্ডে সে এত মেগাবাইট বা এত কিলোবাইট ডাটা ট্রান্সফার করতেছে, আর বিট এবং বাইট যখন বলতেছেন ওই ডাটাটা সাইজ, যে আমি ছোট্ট করে যে ব্লক আকারে ভাগ করলাম না, এই ব্লক আকারের ক্যারেক্টারের একটা সাইজ আছে, প্রত্যেকটা ডাটার একটা নির্দিষ্ট সাইজ আছে। তো এই সাইজগুলোর বিট অথবা বাইট ইউজ করা হয়। ক্লিয়ার? ওকে স্যার। এবার আসি সিকোয়েন্স নাম্বারটাও আমাদের গেল, এবার আসি চেকসাম। প্রেরক টিসিপি ডাটা খণ্ডের সাথে একটি বড় কোড জুড়ে দেয় যা বাকি সেগমেন্টের বিষয়বস্তু ফাংশন হিসেবে কাজ করে। প্রাপক টিসিপি হিসেবে আগত ইনকামিং কোডের সাথে ফলাফল তুলনা করে। এই যে বললাম যে আমি যে ফলাফল দিলাম ওই ফলাফলটা ঠিক আছে কিনা, আমার তো 8টা ফাইল আসার কথা, কোনো কারণে যদি 8টা ফাইল না আসে তখন বলে দিবে এরর। ক্লিয়ার? আপনার এই 8টা ফাইলটা আসে নাই, এটাইকে বলা হচ্ছে চেকসাম। এই পর্যায়ে আবার অনেক সময় আপনারা মেসেজ পাঠান না, ফেসবুকে দেখেন না যে মেসেজ যায় নাই, মেসেজ পাঠানো সম্ভব হচ্ছে না, জি স্যার। এইটাও কিন্তু চেকসাম দ্বারা। ক্লিয়ার? যে আপনার মেসেজটা আপনি পাঠাচ্ছেন কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো প্রকার অমিল পাওয়া গেলে আপনি যেটা পাঠাইছেন এটা কোনো কারণে ফেসবুকের সাথে মিসম্যাচ হচ্ছে, তাহলে ওই ডাটাটা ট্রান্সমিশন হবে না। তো এই পর্যায়ে টিসিপি প্রতিটি সেগমেন্টে আইপি স্তরে পাঠায় এবং সে থাকে নির্দেশনা প্রদান করে যাতে সেগমেন্টকে স্যার ব্লক করা ছাড়া তো আর মেসেজ যায় না, না, এমন তো হয় না। প্রত্যেকটা মেসেজই ব্লক আকারে যাবে। আমি এটা আপনাদেরকে নেক্সট ক্লাসে 13 মিনিটের একটা ভিডিও দেখাবো, একটা ফাইল কিভাবে কাজ করে, একটা ফাইল আপনার পিসি থেকে অন্য পিসিতে কিভাবে যাচ্ছে, আমি এই ফাইলটা দেখাবো আর কি। ঠিক আছে? নেক্সট দিন যদি দেখাই এটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। হয়তো বা আমরা এখানে আসলে একটা শুনেন, আমরা যেটা সত্য কথা বলতেছি, ইন্টারনেট একটা ধারণার বিষয়। হ্যাঁ, যে আসলে কি ভিতরে যে কি মেকানিজম, কি কাজ হচ্ছে, এটা যদি একবার দেখতেন, মানে এটা আসলে চিন্তানীয়, অকল্পনীয় বিষয়। তো ওই ভিডিওগুলো দেখলে শেয়ার হয়ে যাবে যে আসলে আমরা যে মেসেজটা পাঠাচ্ছি, মেসেজটা কিভাবে যাচ্ছে, বা আমরা একটা ড্রাইভে কাজ করতেছি কিভাবে কাজগুলো হচ্ছে, এটা দেখলে খুব সুন্দর করে বুঝে ফেলবেন। তো নেক্সট ক্লাসে আমি এগুলো দেখাবো ইনশাআল্লাহ, এখন যেহেতু নাই, নেক্সট দিন একটু দেখাবো আর কি। ওকে স্যার। তো একটু দেখেন, এটা আমরা যখন চেকসাম বললাম যে আইপি গন্তব্য ডেস্টিনেশন প্রাপক হোস্টের কাছে সংরক্ষিত থাকে, তার মানে এই যে আমি আইপি পাঠাচ্ছি, যার কাছে পাঠাচ্ছি, এটা কি থাকবে হোস্ট আকারে সেভ হয়ে থাকবে। সর্বশেষ গন্তব্যে প্রথম নেটওয়ার্কটি অতিক্রম করার জন্য প্রতিটি আইপি ডাটাগ্রাম নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারে উপস্থিত হয়। এই পর্যায়ে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার তার নিজস্ব হেডার যোগ করে একটি প্যাকেট তৈরি করে। প্যাকেটটি নেটওয়ার্ক অতিক্রম করে রাউটার এক্স এ আসে। ক্লিয়ার? ডাটা ট্রান্সমিশনের জন্য নেটওয়ার্কে যে সকল তথ্যের প্রয়োজন হয় তা হেডারে ধারণ করে। অন্যদিকে প্যাটার্ন দেখেন, হেডারের এই সকল তথ্যগুলো কি কি থাকে, গন্তব্য, নেটওয়ার্ক অ্যাড্রেস, কোথায় যাবে সেটা থাকবে, অনুরোধকৃত সুবিধা দিক। এবার দেখেন কার আগে কে যাবে, অগ্রাধিকার, কোনো কারণে এই ডাটাটা আগে যাবে, প্রায়োরিটিও এখানে দেওয়া থাকবে, এই হচ্ছে সুবিধা। তো এখানে দেখি, এবার রাউটার এক্স এর হেডারটি অপসারিত হয়ে আইপি হেডার পরীক্ষা করে দেখা হয়। আইপি হেডার সংরক্ষিত গন্তব্যে অ্যাড্রেস তথা উপরের ভিত্তি করে রাউটার আইপি, মডুল আইপি, ডাটাগ্রামকে নেটওয়ার্ক 2 এর মাধ্যমে হোস্ট বি এর দিকে নির্দেশ করে। এই কাজ করার সময় ডাটাগ্রামকে পুনরায় নেটওয়ার্ক অ্যাক্সেস হেডার দ্বারা আবৃত হয়। ডাটা যখন হোস্ট বি তে পৌঁছাবে তখন এসবের উল্টো প্রক্রিয়া সম্পন্ন হয়। তার মানে এতক্ষণ যা দেখলেন, আমরা কিছুক্ষণ আগে দেখাইলাম ক্লাসে, এতক্ষণ কি হলো, আমি ফাইলটা পাঠালে কম্প্রেস করে পাঠাইছি, ফাইলটাকে আবার কি করব, ডিকম্প্রেস করে আবার আপনাকে ওই মেসেজটাই দেখাবো। তাহলে এইখান থেকে আবারও বলতেছি, এইটা ইম্পর্টেন্স একটা প্রশ্ন, পড়েন আর না পড়েন, এই প্রশ্নটা মাস্ট বি, দয়া করে পড়বেন এখান থেকে, এই অধ্যায় থেকে। ক্লিয়ার? ইয়েস স্যার। বুঝতে পারছি? কোনো কিছু পড়েন আর না পড়েন, এই অধ্যায় থেকে এই প্রশ্নটা আপনাকে পড়তেই হবে। এই প্রশ্নটা বারবার বড় প্রশ্ন আসে, একবার না দিলে নেক্সট টাইম দিবে। হ্যাঁ, জি স্যার। এটা ছিল আমাদের মূলত টিসিপি/আইপি যে কাজটা। টিসিপি/আইপির উপাদানগুলো আমরা একটু দেখি, এখান থেকে তেমন কিছুই লাগবে না। এই টিসিপি/আইপি কাজ করানোর জন্য কি কি উপাদান বা প্রোটোকল রুলস গুলো আছে, সেই রুলস গুলো থেকে এখান থেকে কিছু জিনিস দেখবেন, আমি বলে দিচ্ছি। এখান থেকে একটু রিকমান্ড নেন, টেলনেট দেখবেন, এফটিপি দেখবেন, এসএমটিপি দেখবেন, এসএনএমপি টা দেখবেন, এনএফএস টা দেখবেন, আর দরকার নাই, টিসিপি টা দেখবো আমরা, ইউডিপি টা দেখবো, আইপি দেখবো। ক্লিয়ার? আর এখান থেকে গফার, এইচটিটিপি আর ফিঙ্গার, এগুলো আমরা দেখে এখনই শেষ করব। তো সিকোয়েন্স নাম্বার গেল আমাদের। এখান থেকে আমরা টিসিপি/আইপি এর উপাদানগুলো একটু দেখি। টেলনেটটা কি বলছে? টেলনেট প্রোগ্রাম কোনো দূরবর্তী বা রিমোট কম্পিউটারে লগইন করার টিম ভিউয়ার ইউজ করি আমরা। হ্যাঁ স্যার।
টিমভিউয়ার ইউজ স্যার। করি সবাই? জি স্যার। না স্যার। এই করা লাগে। টিমভিউয়ার, আমি অ্যাডমিন, আরো কিছু সফটওয়্যার আছে যেগুলো আমরা ইউজ করে সরাসরি এখান থেকে বসে থেকে যে কোনো পিসিতে লগ ইন করতে পারি, তাই না? অন্য কিছু পিসি জি, স্যার। সমস্যা আছে অনেকবার কিনা, use করা এটা যায়। হচ্ছে টেলনেট। ক্লিয়ার? এই জিনিসটা হচ্ছে আমাদের টেলনেট। তো কোনো দূরবর্তী বা রিমোট কম্পিউটারে লগ ইন করার সুবিধা দেয়। এর ফলে কোনো ইউজার একটি কম্পিউটারে বসে, যেমন আমি ধরেন এই পিসিতে বসে আছি, আমি যদি এখন টিমভিউয়ার ওপেন করি আপনাদের পিসিতে, আমি যে কোনো কাজ অ্যাক্সেস করে নিতে পারবো। এই ধরনের সংযোগ স্থাপন করা যেতে পারে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যে কোনো কম্পিউটার থেকে। লোকাল মানে কি ল্যান, আর হচ্ছে ওয়াইড এরিয়ার বিশ্বের যে কোনো জায়গা থেকে। ধরেন আমি যদি ইউএসএ থেকেও আপনার পিসি লগ ইন করি, সেটাও সম্ভব। এটা হচ্ছে টেলনেটের কাজ। মাথায় থাকবে? জি স্যার। জি নাই স্যার। এবার আসি এফটিপি। আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি। এফটিপি কি বলছে? এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল কাউকে কোনো একটি সিস্টেম থেকে ফাইল বা ফাইলের অন্য একটি সিস্টেমে কপি করার সুযোগ দেয়। কি সফটওয়্যার ইউজ করেন একটা পিসি থেকে আরেকটা পিসি ফাইল ট্রান্সফার করার জন্য মোবাইলে? জিমেল ইউজ করা যায় বা গুগল ড্রাইভ, দিনা স্যার, গুগল ড্রাইভ আছে। ডাটা কেবল। আমি বলতেছি আপনার মোবাইল থেকে আপনার ফ্রেন্ডকে সুন্দর করে অনেকগুলো ছবি পাঠান বা পাঠান, কিসের মাধ্যমে, কোন সফটওয়্যারের মাধ্যমে? Share it. তার মানে আপনি শেয়ার ইট যখন ইউজ করেন তখন এটা কি ইউজ করে? এফটিপি। ক্লিয়ার? বুঝতে পারছি? ও আচ্ছা এটা হচ্ছে আচ্ছা। ফাইল শেষে। ট্রান্সফার প্রোটোকল। এই রুলসটা ইউজ করে ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো টেলনেট প্রোগ্রামের মতো এক্ষেত্রে ইউজারকে দূরবর্তী কম্পিউটারের পূর্ণাঙ্গ প্রবেশের অনুমোদন নিয়ে কাজ করতে হয় না। হয় কি? হয় না। আপনি অ্যাক্সেস দিলেন পাশাপাশি। এটা কত দূর পর্যন্ত যাবে? 1 মিটার অথবা 2 মিটার পর্যন্ত, এর বেশি যাবে না, অথবা ব্লুটুথ। এফটিপি প্রোগ্রামে ইউজারের প্রবেশ অনুমোদন সক্রিয় করে থাকে। তবে ফাইলের যথাযথ অ্যাক্সেস পেতে হলে সঠিক অনুমোদন, যেমন আমি অবশ্যই আপনাকে যদি অনুমতি দিই ততক্ষণ পর্যন্ত আপনি আমার ফাইল সেন্ড করতে পারবেন, নচেত নয়। বা দূরবর্তী কম্পিউটার যুক্ত করার পর এফটিপি তাকে ওই কম্পিউটার থেকে নিজের কম্পিউটার এক বা একাধিক ফাইল কপি করার সুযোগ দিবে। তবে তার কম্পিউটার থেকে দূরবর্তী কম্পিউটার ফাইল কপি বা আপলোড করতে কিন্তু যথাযোগ্য অনুমোদন নিতে হবে। এখানে ফাইল ট্রান্সফার বলতে ফাইল কপি করা বোঝানো হয়েছে। ফাইল কপির ক্ষেত্রে মূল অবস্থান ফাইল অপরিবর্তিত থাকে, কিন্তু ফাইল মুভ করার ক্ষেত্রে মূল অবস্থান ফাইলটি আর থাকে না। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এসএমটিপি। এটা হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। তার মানে আমরা জিমেইল ইউজ করি, ইয়াহু মেইল ইউজ করি, ঠিক আছে? তারপর উইন্ডোজ এর আরেকটা কি আছে, কি ইউজ করি? আউটলুক ইউজ করি। শোনা যাচ্ছে সবাই? জি স্যার। জি স্যার। আমি মূলত জি, আর স্যার। 1 মিনিটের মধ্যে হয়তো বা কেটে যাবে লাইনটা। যদি লাইনটা কেটে যায় 1 মিনিট পরে আবার ওখানে একটু রিকানেক্ট হবেন। 1 মিনিট বা 2 মিনিট পরে আবার রিকানেক্ট হবেন। ক্লিয়ার? ইয়েস স্যার। এসএমটিপিটা কি বলছে দেখেন। ইলেকট্রনিক মেইল আদান প্রদানের জন্য এসএমটিপি ব্যবহার করা হয়। এসএমটিপির কর্মকাণ্ড ইউজার নিকট অত্যন্ত পরিষ্কার। বিশ্বের অন্তরালে এসএমটিপি দূরবর্তী কম্পিউটারে সংযোগ স্থাপন করে, অন্য ক্ষেত্রে এফটিপি ফাইল ট্রান্সফার প্রক্রিয়ার মতোই মেসেজ বা বার্তা ট্রান্সফার করে থাকে। এসএমটিপির কর্মপ্রক্রিয়া নিয়ে ইউজারকে চিন্তা না করলে চলে, এমনকি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরকে এই বিষয়ে মাথা ঘামাতে হয় না। বলা বাহুল্য, এসএমটিপি হচ্ছে ইন্টারনেটের অন্যতম বহুল ব্যবহৃত একটি প্রোটোকল, যা ইউজারের জন্য একটি সমস্যাযুক্ত একটি প্রোটোকল হিসেবে অধিক পরিচিত। তার মানে আমি যখন এসএমটিপিটা ইউজ করতেছি, মেইল খুব ইজিলি ইউজ করতে পারতেছি। মেইলে যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারতেছি না? আমি যদি একটা মেইলে টেক্সট ফাইল, ডকুমেন্ট ফাইল, ভিডিও ফাইল, ইমেজ ফাইল, অডিও ফাইল, সকল ফাইল কিন্তু একটা মেইলে খুব সহজেই ট্রান্সফার